ওকে, ওয়েলকাম এভরিবডি। যাদের নাম্বার 24 তারা এই ক্লাসের মধ্যে আছেন, তো ইনশাআল্লাহ ফাইনালেও আরো ভালো করবেন, সেই হিসেবে আমরা প্রিপারেশন নিব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ স্যার। আসসালামু আলাইকুম স্যার, নাসিরউদ্দিন বলছিলাম। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার, এই যে গ্রামের বাড়িতে যাচ্ছিলাম কুমিল্লায়, তো আমি আজকে দুটো ক্লাসই এভাবে করছি অনলাইনে গাড়িতে। তো আপনারটাও আচ্ছা, গাড়িতে চালাচ্ছি আর কি স্যার, যতক্ষণ আপনার সাথে কানেক্ট থাকা যায় ইনশাআল্লাহ চাচ্ছি। আচ্ছা, ঠিক আছে, আপনি আমাদের সাথে জি স্যার। থাকেন, শুনতে থাকেন। ওকে স্যার, জি থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। ওকে, ইনশাআল্লাহ। তো আমরা শুরু করি তাহলে আজকে। চ্যাপ্টার 8 and নেম অফ দ্য চ্যাপ্টার ইজ রিস্ক এন্ড রেটস অফ রিটার্ন। আমাদের টেক্সট বইয়ের চ্যাপ্টার 8 আমি এখানে শেয়ার করেছি, হয়তো আপনারা দেখতে পাচ্ছেন কি? জি স্যার। জি স্যার। স্যার ওকে, তাহলে রিস্ক এন্ড রেটস অফ রিটার্ন এটি আমাদের ফাইনালের সিলেবাসের একটি চ্যাপ্টার। এখান থেকে শুরু করছি। টোটাল হয়তো আমরা 4টা চ্যাপ্টার শেষ করব ফাইনালের জন্য। তো আজকে হলো one of the chapters. The name of the chapter is risk and rates of return. And in this chapter, we'll first focus what does risk mean in business and what is return, different kinds of risk and kinds of returns, and how to manage the risk. তো এই বিষয়গুলি আমরা এই চ্যাপ্টারে আলাপ করব। বই তো অনেকের কাছে আছে, আর এখানে তো দেখতে পাচ্ছেন। এখন এই রিস্কের বিষয়টি বা রিটার্নের বিষয়টি কেন ইম্পর্টেন্ট সেটি নিয়ে যদি আমরা ফার্স্টে একটু ব্রিফ করি। ফার্স্ট অফ অল, ইন কেস অফ বিজনেস, সো উই নিড টু থিংক অ্যাবাউট ইনভেস্টমেন্ট এন্ড রিটার্ন। কত আমি ইনভেস্ট করলাম, এখান থেকে আমার বেনিফিট কি, এই বিষয়গুলি চিন্তা করতে হয়। তো এই কারণে বিফোর টেকিং ইনভেস্টমেন্ট ডিসিশন, the first thing we need to consider, that is the risk. If there is more risk, we will not go for investment. If it is the highly risk, so we will try to avoid that. And in case of risk, we will try to minimize the risk. And in case of return, our expectation is to get high return. So whenever we are taking decision in case of investment, we need to think two aspects. In case of return, we will select those sector of investment where return is high, comparatively high. And in case of risk, we need to consider those sectors, those alternatives where the return is minimized or minimum return. তার মানে আমরা কি করব, ইনভেস্ট করার ক্ষেত্রে রিস্ক রিডিউস করার চিন্তা করব, মিনিমাইজ করার চিন্তা করব, যেখানে রিস্ক কম থাকে সেখানে ইনভেস্ট করব। আর ইন কেস অফ রিটার্ন, কোথায় রিটার্ন বেশি আসে, কোথা থেকে আমরা বেশি বেনিফিট পাই, সেই সেক্টরগুলি, সেই অল্টারনেটিভগুলি আমরা প্রায়োরিটি দিব। So now at first we want to define the risk. রিস্ক তো আমরা সবাই বুঝি, কিন্তু এটাকে যদি ডিফাইন করতে চাই আমাকে বলতে হবে। স্যার একটু কোশ্চেন করব। শিওর স্যার, একটা সুবিধা হয় কি স্যার, আপনি দেখি প্রতিটা ক্লাসে স্যার আগে কি কি কোশ্চেন রাইজ করতে পারি এখান থেকে চ্যাপ্টার থেকে স্যার আগে বলে দিতেন স্যার। স্যার আজকে বলবেন মানে কি কি কোশ্চেন গুলো সেখানে রাইজ করতে পারি, দেন স্যার বুঝতে সুবিধা হবে এটা আমার জন্য। আমরা যে টপিকগুলি আলাপ করব সেই টপিকগুলি ইটসেলফ তো এক একটা কোশ্চেন। তো সেটা তো আমরা যে বিষয়গুলি এখানে আলাপ করব অলরেডি টপিকগুলি বলেছি, আর এখন সিরিয়ালি আমরা ওয়ান বাই ওয়ান আলাপ করব। তো যেগুলি আলাপ করব সেগুলি এক একটা কোশ্চেন। ওকে স্যার, ইনশাআল্লাহ। তো সেটা তো এখন যেমনি আমরা আলাপ করছি কি ডেফিনিশন নিয়ে কথা বলছি, তার মানে হোয়াট ইজ রিস্ক, এটা তো আমি না বললেও আপনারা বুঝেন। ডেফিনিশন মানে হলো কোশ্চেন হলো হোয়াট ইজ রিস্ক। তো রিস্ক বলতে আমরা কি বুঝি, দ্য চান্স দ্যাট অ্যান আউটকাম আদার দ্যান দ্য এক্সপেক্টেড অন উইল অকার। মানে এটা বিজনেসের ক্ষেত্রে হোক বা যে কোনো ঘটনার ক্ষেত্রে হোক, দ্য চান্স
that an outcome other than the expected on, তার মানে আমরা কি আশা করি, এক্সপেক্ট করি, সেটা ছাড়া অন্য যা কিছু হওয়ার পসিবিলিটি, চান্স, দ্যাট ইজ দ্য রিস্ক। আমরা কি আশা করি? আমরা অলওয়েজ আশা করি বিজনেসের ক্ষেত্রে যে আমাদের রিটার্ন ভালো হবে। তো এটা হয়তো স্পেসিফাই করি অনেক সময় যে 10 লাখ টাকা ইনভেস্ট করলাম, এখান থেকে রিটার্ন পাবো কত, আমরা আশা করি আচ্ছা এখান থেকে 12% রিটার্ন পাবো, দ্যাট ইজ আওয়ার এক্সপেকটেশন। তাহলে এখানে রিস্ক বলতে আমরা কি বুঝি? এই যে এক্সপেকটেশন 12% আমরা করলাম, আদার দ্যান দ্যাট মানে এটা ছাড়া অন্য যা কিছু হতে পারে সেটাই রিস্ক। তার মানে 5% হতে পারে, 10% হতে পারে, সেটা হলো রিস্ক। এর চেয়ে বেশিও হতে পারে, সেটাও রিস্ক। তার মানে আদার দ্যান দ্য এক্সপেকটেশন যেটা হচ্ছে সেটা হলো রিস্ক, বেশি হলেও কম হলেও। তাহলে আমরা বাইরে যাচ্ছি, হয়তো আমাদের এক্সপেকটেশন কি? সেফ রিটার্ন। তাহলে সেফ রিটার্ন আওয়ার এক্সপেকটেশন। তাহলে এটা ছাড়া আর যা কিছু হতে পারে, কি হতে পারে? হতে পারে কোনো অ্যাক্সিডেন্ট, বিকজ দেয়ার ইজ আনসার্টেনটি, মানে সেটা একটি রিস্ক। হতে পারে কোনো ভালো কোনো ঘটনা যেটা আমার আশার বাইরে ছিল, কোনো এক ক্লায়েন্ট যার পেছনে ঘুরছি অনেকদিন, 2 লাখ টাকা পাই, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, টাকাও দিচ্ছি না। হতে পারে তার সাথে দেখা হয়ে গেল, সে টাকাটা দিয়ে দিল, যেটা এটা হলো একটা পজিটিভ ঘটনা। তার মানে আওয়ার এক্সপেকটেশন যে ওখানে যাব এবং ফিরে আসব, আর কিছু এক্সপেকটেশন ছিল না, মার্কেটে যাব আবার ফিরে আসবো। অন দা ওয়ে অ্যাক্সিডেন্ট হয়ে গেল, তার মানে এটা একটা রিস্ক। অন দা ওয়ে ওই লোকের সাথে দেখা হয়ে গেল, 1 লাখ টাকা দিয়ে দিল, তার মানে এটা আমার এক্সপেকটেশনের বাইরে ছিল। এরকমের পজিটিভ অথবা নেগেটিভ, পজিটিভ ডেভিয়েশন অথবা নেগেটিভ ডেভিয়েশন, এক্সপেকটেশন থেকে যাই হয় সেটাই বিজনেসের ভাষায় রিস্ক। এই কারণে আমরা শর্টলি কি বললাম? দ্য চান্স দ্যাট অ্যান আউটকাম মানে যেগুলি হবে, আদার দ্যান দ্য এক্সপেক্টেড অন মানে যা আমরা চাচ্ছি, উইল অকার মানে যা আমরা চাচ্ছি এবং যা হচ্ছে, চাওয়া এবং পাওয়া, পাচ্ছি যেটা পাওয়া, চাওয়াটা তো চাচ্ছি, এবং চাওয়া এবং পাওয়ার মধ্যে যে ডেভিয়েশন, যে বিচ্যুতি, সেটাকে আমরা রিস্ক বলি বিজনেসের ভাষায়। এটি সবার মনে রাখতে হবে, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ রিস্ক? The chance that an outcome other than the expected on will occur. The greater the variability of the possible outcome, the riskier the investment. এখন এই ভ্যারিয়েবিলিটি মানে এই ডেভিয়েশন, এটি যত বেশি হবে তত বেশি রিস্ক হবে। তার মানে কি? তার মানে হলো 10% এক্সপেক্ট করলাম, এখন ভ্যারি করতে পারে 9% হওয়া, এটাও একটা ভ্যারিয়েশন, 8% হওয়া, এটাও একটা ভ্যারিয়েশন, আবার 1% হওয়া, এটাও একটা ভ্যারিয়েশন। তার মানে আমরা এক্সপেক্ট করলাম 10% রিটার্ন পাবো, প্র্যাকটিক্যালি পেলাম কত? 9.5%, এটাও একটা ভ্যারিয়েশন। আবার প্র্যাকটিক্যালি পেলাম কত? 1%, এটাও একটা ভ্যারিয়েশন। এই কারণে আমরা বললাম দ্য গ্রেটার দ্য ভ্যারিয়েবিলিটি, ডেভিয়েশন যত বেশি, দ্য রিস্কিয়ার দ্য ইনভেস্টমেন্ট, যেখানে এরকমের ভ্যারি করার চান্স যত বেশি সেটি তত বেশি রিস্কি। ইউ গট দি পয়েন্ট? Yes, sir. তাহলে আমরা হয়তো এক্সপেক্ট করলাম আগামী 1 মাসে, আমরা কাস্টমার বেজ বাড়াবো। কত বাড়াবো? 100, যা আছে আরো 100 বাড়াবো, দ্যাট ইজ আওয়ার এক্সপেকটেশন। 101 জন হতে পারে, 110 জন হতে পারে, 90 জন হতে পারে, 80ও হতে পারে, 10 জন হতে পারে। তার মানে 100 ইজ আওয়ার এক্সপেকটেশন, এর বাইরে যা হবে সবই তো ডেভিয়েশন। তার মানে 100 এর কাছাকাছি যদি হয়, 95, 98, এটাও একটা ভেরিয়েশন, মানে এটা লেস রিস্ক। আর যদি হয় 100 এক্সপেক্ট করেছিলাম, হয়েছে কত? 25 জন,
এটাও কিন্তু ডেভিয়েশন, বাট ইট ইজ হাই রিস্ক। তার মানে ডেভিয়েশন যত ক্লোজ হয় এক্সপেকটেশন থেকে, রিস্ক তত কম। ডেভিয়েশন যত বেশি হয়, রিস্ক তত বেশি। আই থিংক দ্য রিস্ক ইজ ক্লিয়ার। সবাই বুঝছেন? স্যার Now we'll talk about the types of risk. Types of risk নিয়ে বলবো। স্যার আমাদেরকে রিস্ক নিয়ে কি শুরু হয়েছে ক্লাস? জি জি, chapter 8. We are talking about chapter 8, risk and rates of return, name of the chapter. এখানে আমরা রিস্ক নিয়ে শুরু করেছি। স্যার একটু মিট করে দিতে বললে ভালো হয় সবাইকে। জি, একটু মিট করে দিলে ভালো হয় স্যার সবাইকে। So noise comes from কয়েকবার মিউট করে দিয়েছি, তারপরে আবার ওকে। এই পেজটি খেয়াল করেন, টেবিল 8.5, টেবিল 8.5। এখানে টাইপস অফ রিস্ক সবগুলি একসাথে দেয়া আছে। আমরা চ্যাপ্টার 8 শুরুর দিকে ছিলাম, আমরা ভেতরের দিকে চলে আসছি এই পেজ। ওকে ফাইন। তো এখানে আমরা আসলাম কেন? ক্যাটাগরিজ অফ রিস্ক বা টাইপস অফ রিস্ক সবগুলি একসাথে এখানে দেয়া আছে শর্টলি। তো ফার্স্ট অফ অল উই ক্যান ক্যাটাগরাইজ ইনটু টাইপস অফ রিস্ক। দুই ভাগে ভাগ করতে পারি জেনারেল টাইপস। একটা হলো সিস্টেমেটিক রিস্ক আর একটা হলো আনসিস্টেমেটিক রিস্ক। মানে আমরা যদি ক্লাসিফাই করি রিস্ককে, আমরা বলবো যে রিস্ক দু ধরনের। কি কি? একটি হলো সিস্টেমেটিক আর একটি হলো আনসিস্টেমেটিক। এখন সিস্টেমেটিক কোনগুলি? সিস্টেমেটিক হুইচ ইজ নন ডাইভার্সিফাইয়েবল অর মার্কেট রিস্ক। মানে যেই রিস্কগুলি একটা লেভেলে থাকবে, আমরা মিনিমাইজ করতে পারবো না, অ্যাভয়েড করতে পারবো না, আমাদের আয়ত্তের বাইরে থাকবে সামটাইমস, সেগুলি হলো সিস্টেমেটিক রিস্ক। এটাকে অন্য ভাষায় আমরা মার্কেট রিস্কও বলতে পারি। তো এই মার্কেট রিস্ক মানে হলো সিস্টেমেটিক রিস্ক। তো এই রিস্কের মধ্যে কোনগুলি রয়েছে, এটাকে যদি আমরা সাব ডিভিশন করি, এর মধ্যে রয়েছে ইন্টারেস্ট রেট রিস্ক, ইনফ্লেশন রিস্ক, ম্যাচুরিটি রিস্ক, লিকুইডিটি রিস্ক, এক্সচেঞ্জ রেট রিস্ক এন্ড পলিটিক্যাল রিস্ক। কয়টি বললাম? 6টি। এই 6টি ভাগে ভাগ করলাম আমরা সিস্টেমেটিক রিস্ককে। তার মানে সিস্টেমেটিক রিস্ক কাকে বলে? আপনাকে জিজ্ঞেস করলে আপনি যাতে সহজেই বলতে পারেন, ইট ইজ দ্য নন ডাইভার্সিফাইয়েবল রিস্ক which cannot be minimized, which cannot be avoided. In other words, it is the market risk, because the market risk exists to some extent and we cannot avoid. আচ্ছা, তাহলে মার্কেটে তো একটা রিস্ক থাকবে। মার্কেট রিস্ক বলতে আসলে কি মিন করছি? এই যে 6টি বললাম, এগুলি সবই রিলেটেড টু মার্কেট। কারণ ইন্টারেস্ট রেট কি হবে, এটি তো আমি চাইলেই হবে না, এটি ডিপেন্ড করবে গভর্নমেন্টের ডিসিশন, মনিটারি এন্ড ফিসকাল পলিসি। প্রতি বছর গভর্নমেন্ট একটি মনিটারি পলিসি ডিক্লেয়ার করে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে, এবং সেখানে হয়তো মানি সাপ্লাই এন্ড ইন্টারেস্ট রেট এই বিষয়গুলি নিয়ে তারা একটি ডিসিশন মেক করে। এখন তো বছরে একবার করে। তো এইটা বাংলাদেশ ব্যাংক বলে আগামী 1 বছরের মনিটারি পলিসি গোল কি কি আমরা চাচ্ছি, সেগুলি তারা ডিটেলস ব্যাংকগুলিকে জানায় লিখিতভাবে। এর মধ্যে অনেক বিষয় থাকে, সিআরআর কি হবে, ক্যাশ রিজার্ভ রেশিও, এসএলআর, তারপরে ইন্টারেস্ট রেট, এই বিষয়াদি, মানি সাপ্লাই, তো এই ডিটেলস এই বিষয়গুলি জানাই। তো এখন আপনি হয়তো চিন্তা করলেন যে ব্যাংকের আসপেক্টে যে আমরা রিটার্ন বেশি চাচ্ছি, ইন্টারেস্ট কাস্টমার থেকে বেশি নিব, তো এটি চাইলে কিন্তু পারা যাবে না, বিকজ গভর্নমেন্ট এগুলি পলিসির মধ্যে বলে দেয়। এখন তো সব ফিক্স করে দিয়েছে যে 9%-এর বেশি নেওয়া যাবে না, 6%-এর কম দেয়া যাবে না।
তার মানে এখন কিন্তু আপনি চাইলেই এগুলি ক্রস করতে পারবেন না। তো এটি একটি রুলস এর মধ্যে, একটি গাইডলাইনের মধ্যে দেয়া আছে। তো এখন যেহেতু এটা আমরা অ্যাভয়েড করতে পারছি না, তাহলে তো এখন ব্যাংকগুলি দেখবে আগে তো অনেক বেশি ইনকাম করতো, ইনভেস্টমেন্টের রিটার্ন অনেক বেশি হতো। এখন রিসেন্ট টাইম এগুলির কারণে, এই পলিসির কারণে হয়তো রিটার্ন কমে গেছে কম্পারেটিভলি, কারো কারো কমে গেছে। তাহলে এই যে রিস্ক, এই যে এক্সপেকটেশন থেকে ডেভিয়েশন হলো, কমে গেল, কমে যাওয়া মানেই তো এক্সপেকটেশন থেকে ডেভিয়েশন। তার মানে এই যে রিস্ক, এটি হলো একটি মার্কেট রিস্ক, বিকজ এখন আপনি চাইলেই কিন্তু এটা অ্যাভয়েড করতে পারছেন না। সো দিস ইজ দ্য ইন্টারেস্ট রেট রিস্ক। Then I will talk about inflation risk. Inflation already you know. The price hike, the purchasing power of money decreasing day by day. প্রতিদিনই আমরা দেখি জিনিসপত্রের দাম বাড়ছে। অন্য কথায় বললে যে মানের যে ক্রয় ক্ষমতা, পারচেজিং পাওয়ার, সেটি কমছে। জিনিসপত্রের দাম বাড়া মানে তো ক্রয় ক্ষমতা কম। এটি যে হচ্ছে, দ্যাট ইজ দ্য ইনফ্লেশন। আর ইনফ্লেশন তো হচ্ছে আমাদের মার্কেটে এটি আছে। ইট ইজ অলসো পার্ট অফ ফিসকাল পলিসি। গভর্নমেন্ট বাজেটে এটি বলে দেয় যে আগামী ফিসকাল ইয়ারে তার এক্সপেক্টেড ইনফ্লেশন কি হবে। তো সেটি আমরা অ্যাভয়েড করতে পারি না। তার মানে ইনফ্লেশন, এ কারণে ইনফ্লেশন ইজ এ মার্কেট রিস্ক। দেন উইল টক অ্যাবাউট দ্য ম্যাচুরিটি রিস্ক। ম্যাচুরিটি বলতে আপনি, ফর এক্সাম্পল, আপনি ব্যাংকে দেখবেন যে লং টার্ম 5 বছরের ডিপোজিট, 10 বছরের, 2 বছরের, তো এগুলি তো এক একটার এক এক ধরনের ইন্টারেস্ট রেট থাকে। 10 বছরে আপনি যেটি অফার করেন, যেই রেট, 2 বছরের জন্য তো আপনি সেই রেট অফার করেন না। এটির কারণ কি? বিকজ অফ রিস্ক। এটা কি বলে? ম্যাচুরিটি রিস্ক। তার মানে when you are investing for long term, আপনি একটি 100 কোটি টাকা লোন দিলেন, কত বছরের জন্য? 20 বছরের জন্য। তো এখানে আপনি যে রেট ওখানে চার্জ করবেন বা ইম্পোজ করবেন, 5 বছরের আপনার সিসি লোনের ক্ষেত্রে, 1 বছরের ক্ষেত্রে, সেটি তো আর আপনি ইম্পোজ করবেন না। তার মানে এটি কেন ভ্যারি করছে? বিকজ অফ ম্যাচুরিটি রিস্ক। তারপরে এক্সচেঞ্জ রেট রিস্ক। এক্সচেঞ্জ রেট তো আমরা বুঝি যে ফরেন কারেন্সি, টাকার সাথে ডলার, পাউন্ড, স্টার্লিং, অন্যান্য যত ধরনের কারেন্সি রয়েছে, এর যে এক্সচেঞ্জ, $1 কত টাকা পাবো আমরা, সেটি তো আমরা দেখি প্রতিদিনই ভ্যারি করে। এটি 80 হবে নাকি 84 হবে নাকি 85 হবে। তো এই যে রিস্ক, আপনি হয়তো মানে যারা ইম্পোর্ট করে, তারা তো ইম্পোর্ট পেমেন্ট ডলারে করে। তো এখন ইম্পোর্ট পেমেন্ট হয়তো 6 মাস পরে একটি পেমেন্ট করার কথা, 6 মাস পরে পেমেন্ট করবে, তখন ডলারের রেট কি হবে? এটা তো আনসার্টেন, যে এখন যে রেট, 6 মাস পরে কি রেট সেম থাকবে কিনা, এটা তো বলা যায় না, এটি ভ্যারি করতে পারে। তার মানে এটা কি বলা হচ্ছে? এক্সচেঞ্জ রেট রিস্ক। আপনার যদি তখন 84, 85, এখন রেট কত কেউ বলতে পারবেন? দু একদিনের রেট? 86 দু একদিনের রেট কত? বাই সেলিং স্যার। আচ্ছা ধরে নিলাম, যদি না জানেন সমস্যা নেই। 85.40 স্যার। আচ্ছা 85। তো 85.40 যদি হয়, তাহলে 6 মাস পরে তো আর এটা এখানে থাকবে না। তাহলে 85.4 রেটে যদি আপনি চিন্তা করেন, 6 মাস পরে আপনার যত ডলার পেমেন্ট করতে হবে, 85.4 থেকে যদি 86 হয়ে যায়, বা 86 না হলো 85.60 হয়ে যায়, সেক্ষেত্রে তো আপনার এখানে অনেক ভ্যারি করবে পেমেন্টের। এটা কি আমরা বলছি এক্সচেঞ্জ রেট রিস্ক। তার মানে কারেন্সি যে রেট, এটা ভ্যারি করার কারণে কিন্তু আপনার পেমেন্টের অ্যামাউন্ট চেঞ্জ হয়ে যাচ্ছে। সো দেয়ার ইজ এ রিস্ক। এন্ড পলিটিক্যাল রিস্ক তো আমরা বুঝি, এটা তো আর বলার অপেক্ষা রাখে না। ডিউ টু পলিটিক্যাল টার্মোয়েলের কারণে এখন যেমনি
পলিটিক্স একটা স্টেবল অবস্থায় যাচ্ছে, এটি করোনা ভাইরাসের একটি অবদানও বলা যায় আর কি, করোনা প্যান্ডেমিকের অবদান। তো অবদান এই কারণে যে এখানে পলিটিক্যাল টার্মোয়েল হচ্ছে না, সবাই করোনা নিয়েই ব্যস্ত, করোনাকে মোকাবেলা করার জন্য গভর্নমেন্ট ব্যস্ত, সবাই ব্যস্ত, সাধারণ মানুষও ব্যস্ত। তো পলিটিক্যাল পার্টিগুলিও দে ডোন্ট হ্যাভ এনি স্পেস টু টক অ্যাবাউট, মানে পলিটিক্যাল ফিল্ডে যে স্পেস থাকে সেটিও এখন শ্রিঙ্কড, কমে গেছে, সুযোগ নেই। তো এটি করোনা ভাইরাসের কারণে একটি বিষয়, অন্যান্য আরো কারণ আছে। তো এই কারণে দেখা যায় এক ধরনের এখন পলিটিক্যাল স্টেবিলিটি চলছে। তো এটি একটি বিষয়, যদিও আমরা ফাইন্যান্সিয়াল সেক্টরটা পুরোই একটু ইনস্টেবল অবস্থায় রয়েছে। তো বিভিন্ন কারণে এই প্যান্ডেমিক মোকাবেলা করার জন্য দেয়া হলো লোন, তাই না, প্রণোদনা প্যাকেজ। প্রণোদনা প্যাকেজ আবার সেগুলিকে কোন 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 খাতে দিয়েছে, সেখানে আবার স্বজনপ্রীতি হয়েছে কিনা, দুর্নীতি হয়েছে কিনা, সেটা নিয়ে আর এক ঝামেলা তৈরি হয়েছে। এখন বাংলাদেশ ব্যাংক বলেছে কে কোন খাতে লোন দিয়েছেন এগুলি সব রেকর্ড দিতে হবে। এখন ব্যাংকগুলিকে তো এক এক ব্যাংকে এক একটা অ্যামাউন্ট দেওয়া হয়েছে যে আপনারা এত দিবেন। তারপরে এই যে স্টিমুলাস প্যাকেজের কথা বলছি, স্টিমুলাস প্যাকেজ এক এক ব্যাংকে এক একটি অ্যামাউন্ট দেওয়া হয়েছে, এগুলি এই খাতে দিবেন, এসএমই সেক্টরে, তারপরে অন্যান্য ইন্ডাস্ট্রিতে। এখন সেটি কোথায় দিবে এটা তো ব্যাংক ডিসিশন মেক করবে, কিন্তু সেখানে যদি আবার দুর্নীতি হয়, হয়েছে নিশ্চয়ই, নাহলে তো বাংলাদেশ ব্যাংক এই অর্ডার দিত না যে সবাইকে এই ডেটা দিতে হবে কে কোথায় কত, কোথায় স্টিমুলাস প্যাকেজের লোন দিয়েছেন। তো এখন পলিটিক্যাল স্টেবিলিটি রয়েছে টু সাম এক্সটেন্ট, বাট ফাইন্যান্সিয়াল সেক্টরটা আসলে অনেকটা টার্মোয়েল, হ্যাফেজার্ড অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। এগুলি তো আমরা বিভিন্ন অনেক কিছু ঘটনা দেখতে পাচ্ছি, ই ভ্যালি এর নিয়ে কথা হচ্ছে, লোকজনের ইনভেস্টমেন্ট নিয়ে অনেক অনিশ্চয়তার মধ্যে আছে, ব্যাংকগুলিতে একটা টার্মোয়েল অবস্থা চলছে, লোকজন টাকা রেখে ইনফ্লেশনের চেয়ে যদি কম পায় তাহলে তো লস। এই জন্য আবার বাংলাদেশ ব্যাংক বলে দিয়েছে ব্যাংক যাতে ইনফ্লেশনের যে কম রেট না দেয়, দেখেছেন না সবাই? মানে কি, তার মানে সবাই কিন্তু একটা রিস্কের মধ্যে আছে, ফাইন্যান্সিয়াল রিস্কের মধ্যে আছে। এটা আমরা পলিটিক্যাল রিস্কের পয়েন্ট অফ ভিউ থেকে বললাম যে পলিটিক্যাল স্টেবিলিটি রয়েছে কিন্তু অন্য সেক্টরগুলিতে কিন্তু স্টেবিলিটি নাই। পলিটিক্যাল স্টেবিলিটি আছে, এটা প্যান্ডেমিকের একটি অবদান, যে মানুষ কথা বলছে না, বাঁচার জন্য সবাই চিন্তা ভাবনা করছে। ভ্যাকসিন, ভ্যাকসিন নিয়ে আর এক ধরনের বিজনেস, তো সেটা তো গ্লোবাল বিজনেস, গ্লোবাল ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলি সবাই চাচ্ছে এই মার্কেট ধরার, মার্কেটে বিজনেস করবার। তো বাংলাদেশ তো একটা মার্কেট, তো সেই অ্যাসপেক্টে ইট ইজ এ বিজনেস গ্লোবালি, সবাই এখানে বিজনেস করতে চাচ্ছে। তারপরে এখন তো থার্ড ডোজের কথাও শোনা যাচ্ছে, সেকেন্ড ডোজ তো হয়তো এ পর্যন্ত চিন্তা ভাবনা করছে, অনেকে সেকেন্ড ডোজ নিচ্ছে, এরপর হয়তো থার্ড ডোজের বিষয়টিও চলে আসবে, কারণ মার্কেট সেকেন্ড ডোজ দিয়ে যদি সব স্টপ হয়ে যায় তাহলে তো বিজনেস থেমে যাবে। এই কারণে বিজনেসকে চলমান রাখবার জন্য ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলি এটিও চিন্তা করবে তারা, যে থার্ড ডোজ ফোর্থ ডোজ এরকম ভবিষ্যতে আরো অনেক কিছু আসতে পারে, তখন বিজনেসটাও থাকবে, তো সবকিছুই চলবে। এরকম অনেক বিষয় আছে। যাই হোক, আমরা যে 6টি বিষয় বললাম, এই 6টি বিষয় হলো পার্ট অফ সিস্টেমেটিক রিস্ক, তার মানে এগুলিকে আমরা অ্যাভয়েড করতে পারি না। এখন এগুলি যা বললাম আপনি তো চাইলে এগুলি অ্যাভয়েড করতে পারছেন না, এ কারণেই এগুলি সিস্টেমেটিক রিস্ক। আর যেগুলি অ্যাভয়েড করা যায় সেগুলি হলো আনসিস্টেমেটিক রিস্ক। এবার আমরা দেখি যে আনসিস্টেমেটিক রিস্ক মূলত বিজনেস রিস্ক, ফাইন্যান্সিয়াল এন্ড ডিফল্ট রিস্ক, এই 3 ধরনের, এগুলিকে আমরা বলছি এক কথায় আনসিস্টেমেটিক রিস্ক। ডাইভার্সিফাইয়েবল, যেটিকে মিনিমাইজ করা যায়, ডাইভার্সিফাই করা যায়, অ্যাভয়েড করা যায়। আচ্ছা, তাহলে ফর এক্সাম্পল আমরা বলি ই ভ্যালিতে তো রিস্ক রয়েছে, তো আপনি তো চাইলে ই ভ্যালিতে ইনভেস্ট নাও করতে পারেন ফর এক্সাম্পল,
তো এখন আপনি ওখানে গেলেই তো আপনার রিস্ক, পেমেন্ট পাবেন কিনা, আর যে যায়নি তার তো রিস্ক নেই, তার মানে এটি আনসিস্টেমেটিক রিস্ক। এখন আপনি ব্যাংকে ইনভেস্ট করলে হয়তো আপনার ইনফ্লেশনের চেয়ে যদি কম অফার করে ব্যাংক, আচ্ছা ইনফ্লেশন তো 5.36 বা 5.5 এরকম একটা রেট, তার মানে আপনার 1 লক্ষ টাকা ইনভেস্ট করলে আপনার নর্মালি এই টাকাটা কমে যাবে 5.36 বা 5.5 ম্যাক্সিমাম, এত পার্সেন্টেজ কমে যাবে, এর ভ্যালু কমে যাবে। এখন ব্যাংক যদি আপনাকে এর চেয়ে কম অফার করে 4%, সে 4% ব্যাংক অফার করলো যে আপনার ডিপোজিটের উপরে 4% দিল, তাহলে তো আপনার 1-1.5% লস হলো। তো এখন আপনি ব্যাংকে গেলেই তো আপনার লস, ব্যাংকে না গেলে তো আর আপনার লস নেই। আপনি যদি সেভিং সার্টিফিকেট কিনেন সেখানে তো ওরা বেশি অফার করছে, তাহলে এটিকে আমরা বলছি হয়তো ফার্ম স্পেসিফিক রিস্ক, যে এখানে গেলে আপনার লস আছে, রিস্ক আছে, না গেলে তো নাই, আপনাকে তো আর কেউ বাধ্য করেনি যে এখানে যেতেই হবে। শেয়ার মার্কেট, শেয়ার মার্কেটে ইফ ইউ ইনভেস্ট দেয়ার ইজ রিস্ক, আপনি ওখানে না গেলে তো আর আপনার রিস্ক নাই। এই কারণে আমরা এই বিষয়টিকে এক কথায় বললাম আনসিস্টেমেটিক, তার মানে উইচ ক্যান বি ডাইভার্সিফাই, দ্যাট ইজ দ্য আনসিস্টেমেটিক রিস্ক। এর মধ্যে বিজনেস রিস্ক বললাম, financial risk and default risk. Financial risk related to financing, default risk related to যে ব্যাংক লোন, ব্যাংক লোন যদি ঠিকমতো পেমেন্ট না হয়, তো ইট ইজ রিলেটেড টু ডিফল্ট রিস্ক। তো এই বিষয়গুলি হলো আনসিস্টেমেটিক। আনসিস্টেমেটিক ডিফল্ট রিস্ক কেন আনসিস্টেমেটিক? বিকজ আপনি যদি এই সেক্টরে বা এই কাস্টমারকে লোন না দিতেন তাহলে তো আর সে লোন ডিফল্টার হতে পারতো না, আপনি চাইলে তো অ্যাভয়েড করতে পারতেন। তার মানে আপনি জেনে শুনে লোন দিয়েছেন, আবার চাইলে নাও দিতে পারেন, তো এটা অ্যাভয়েড করা যায়। এই কারণে ইট ইজ পার্ট অফ আনসিস্টেমেটিক রিস্ক। ইজ ইট ক্লিয়ার? সবাইকে বুঝছেন? যখন কোনো প্রশ্ন থাকলে বলেন, কমেন্ট থাকলে বলেন। স্যার যখন ওই যে আনসিস্টেমেটিক রিস্ক আপনি যেটা বললেন স্যার, যে ডিফল্ট রিস্কে যদি আমরা ফাইন্যান্সিং না করতাম তাহলে এটা ডিফল্ট না হলে আমরা আনসিস্টেমেটিক হইতো না। এখন স্যার যখন আমরা ফাইন্যান্সিং করি তখন তো একটা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট অ্যানালাইসিস বা কাস্টমারের রিস্ক রেটিং করে তারপরে করি, সেখানে কি এই ইচ্ছা বা অনিচ্ছা এটা জড়িত থাকে স্যার আনসিস্টেমেটিক রিস্কের সাথে? জি, এখানে জড়িত আছে এই সেন্সে যে আপনি ইনভেস্ট করবেন বা এই লোনটা দিবেন, তো এখানে তো কেউ আসলেই আপনি দিবেন না, আপনাকে এটাকে অ্যানালাইসিস করতে হবে। সাপোজ কেউ অ্যাপ্লাই করলো, সেক্ষেত্রে আপনাকে প্রথমত কি করতে হবে, 5C দেখবেন। 5C, সি ফর ক্যারেক্টার, সি ফর ক্যাপিটাল, সি ফর কন্ডিশন, সি ফর কোলাটারাল। তার মানে ক্যারেক্টার দেখবেন, এই ব্যক্তি লোন এরকমের হিস্ট্রি আছে কিনা, মানে সে পেমেন্ট বিহেভিয়ার কেমন, সেই ক্যারেক্টার। এখন সেই ক্যারেক্টার আপনি কোথায় পাবেন, সেটা সিআইবি রিপোর্ট দেখেন, অন্যান্য খোঁজ খবর নেন, পাস্ট হিস্ট্রি দেখেন। এগুলি দেখলে বোঝা যাবে যে এই লোকের সিআইবি রিপোর্ট তো মাস্ট, এটা তো লাগবেই আপনার। তো এখন এগুলি দেখে বোঝা যাবে যে এই লোকটা আসলে কেমন, তার মানে প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ড কেমন, লোন নিয়ে পেমেন্ট করার বিহেভিয়ার কেমন। তারপরে সে নিতে চাচ্ছে 100 কোটি টাকা, আসলে কি তার 100 কোটি নেয়ার ক্যাপাসিটি আছে কিনা, এই জন্য সি ফর ক্যাপাসিটি বলেছে। সে কি আসলে মানে লোন ডিপেন্ডেন্ট বিজনেস কিনা, নাকি নিজস্ব আছে। কারণ আপনার 5 টাকা থাকলে আপনি আরো 3 টাকা লোন নিয়ে বিজনেস করতে পারেন, আপনার নাই 2 টাকা, আপনি 10 টাকা নিয়ে আপনি বিজনেস করতে চান, তার মানে আপনার তো সেই ক্যাপাসিটি নাই। তো এই বিষয়গুলি দেখতে হবে। কোলাটারাল, সে যদি লোন ডিফল্টার হয় তাহলে সেটা রিকভারি করার জন্য আপনার সেই মর্টগেজ সেটি এনাফ আছে কিনা, বা সেই মর্টগেজ কতটা ভায়াবল। কাগজে হয়তো দেখাইলো সে আমার এই অ্যাসেট আছে, এই প্রপার্টি আছে, সেগুলি জাস্টিফাই করে দেখতে হবে, ভায়াবিলিটি দেখতে হবে যে আসলে সেগুলি রিকভারি করা সম্ভব কিনা। তো এরকমের নিয়মতান্ত্রিক ওয়েতে দেখে যখন আমরা কোনো ধরনের ইনফ্লুয়েন্স ছাড়া
কারণ এই ডিসিশন মেকিং এর মধ্যে তো অনেক ইনফ্লুয়েন্স থাকে, সেটি পলিটিক্যাল ইনফ্লুয়েন্স থেকে শুরু করে মানে আপার লেভেলের হায়ার অথরিটির ইনফ্লুয়েন্স, নেপোটিজম, এগুলি বাদ দিয়ে যদি আমরা নিয়মতান্ত্রিক ওয়েতে এইভাবে লোনগুলি দিতাম, তাহলে তো আমরা এই ডিফল্ট রিস্ককে মিনিমাইজ করতে পারতাম। তাহলে এজন্য এটি একটি সিস্টেমেটিক রিস্ক, যে আমাদের আয়ত্তের মধ্যে থাকে, ইচ্ছা অনিচ্ছার মধ্যে থাকে, আমরা চাইলে এটাকে মিনিমাইজ করে ফেলতে পারি। কারণ ডিফল্ট রিস্কের মধ্যে আপনি যদি ডেটা দেখেন যে কোন কোন ব্যাংকের ডিফল্ট রিস্ক সবচেয়ে বেশি, যাদের কম তাদের মধ্যে তো এইচএসবিসি, তাহলে যাদের বেশি তাদের মধ্যে কেন পদ্মা ব্যাংক, তাদের মধ্যে কেন এনআরবি ব্যাংক, আর ন্যাশনাল কমার্শিয়াল ব্যাংক যেগুলি সরকারি ব্যাংক, এগুলিতে কেন বেশি, তা ওরা কেন কম? তার মানে ওরা কম এ কারণে বিকজ তাদের ওইসব জায়গাতে এই লোন দেওয়ার ক্ষেত্রে তারা এই বিষয়গুলিকে ভালো করে দেখে, আর অন্য জায়গাতে দেখে এই বিষয়টা তারা জানে, তারপরও অনেক সময় বিভিন্ন ইনফ্লুয়েন্সের কারণে এগুলিকে ওভারলুক করে, যার কারণে আমরা দেখি ডিফল্ট রিস্ক বেড়ে যায়। এই কারণে এটি একটি আনসিস্টেমেটিক, যে আমরা চাইলে অ্যাভয়েড করতে পারি, তারপরও বিভিন্ন কারণে এটি করা হয় না। এই কারণে দিস ইজ দ্য আনসিস্টেমেটিক রিস্ক। ইউ গট দি পয়েন্ট? Yes, sir. Clear, sir. সো আমরা এখানে রিস্কের বিষয়টি তাহলে ক্লাসিফাই করলাম। তার মানে এখানে সিস্টেমেটিকের মধ্যে 6টি রিস্ক। আপনাকে যদি জিজ্ঞেস করা হয় যে কোনো ভাবে যে why inflation risk is a systematic risk, so why এটাকে কেন আমরা সিস্টেমেটিক রিস্ক বললাম? তো সিস্টেমেটিক রিস্ক as you know যে which cannot be avoided, এই কারণে তো আমরা ইনফ্লেশন অ্যাভয়েড করতে পারি না বলে এটি সিস্টেমেটিক রিস্ক। তো আপনি এটি এক্সাম্পল হিসেবে এক্সাম্পল দিয়ে এটিকে এক্সপ্লেইন করবেন যে কেন ইনফ্লেশন ইজ এ সিস্টেমেটিক রিস্ক। যে কোনো পয়েন্টই আমরা এগুলি ভাইবার সময় জিজ্ঞেস করতে পারি যে why exchange rate risk is a systematic risk। তো এই বিষয়গুলি এইভাবে আপনারা প্রিপারেশন নেবেন। আমরা তো ডিসকাস করলাম ডিটেইলসে, তারপরে বইয়ে এখানে লেখা আছে, সবাই পড়লি আরো ক্লিয়ার হবে। আমরা এবারে রিটার্নে আসি, আর রিটার্ন দিয়েই আজকে শেষ করবো ইনশাল্লাহ। আচ্ছা, এক্সপেক্টেড রিটার্ন। Sir, kindly page নাম্বারটা একটু বলা যাবে, স্যার? এখানে দেখতে পাচ্ছেন সবাই, the rate of return expected to be realized from an investment। স্যার পেজ নাম্বারটা কত? পেজ নাম্বার যে 309। 309। ওকে, ওয়েলকাম ব্যাক। আমরা 309 নাম্বার পেজে আছি। জি স্যার, পেয়েছি স্যার। তাহলে এখানে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন বলতে আমরা কি বুঝি? the rate of return expected to be realized। আচ্ছা, আমরা ইনভেস্ট করলে সেখান থেকে হতে পারে, expected to be realized মানে বাস্তবে হতে পারে, সেই রেটটাকেই আমরা বলছি এখানে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন। কথা বলছি
তো আমরা কি বললাম, দ্য রেট অফ রিটার্ন এক্সপেক্টেড টু বি রিয়েলাইজড ফ্রম অ্যান ইনভেস্টমেন্ট, সেটাকে আমরা বলছি এক্সপেক্টেড রেট অফ রিটার্ন। এখন এটা আমরা কিভাবে পাবো, কিভাবে বুঝবো? আমি ইনভেস্ট করব, এখান থেকে রিটার্ন কত হবে সেটা কিভাবে বুঝবো, এটি হলো বিষয়। তো এখন আমি একটা হুইমজিক্যালি বললেই তো হবে না যে এটি আমার এক্সপেকটেশন, যে আমি 10 লাখ টাকা ইনভেস্ট করলাম, রিটার্ন কত এক্সপেক্টেড, আমি বললাম 20%। কেন বললাম? যে মনে হয়েছে তাই বললাম। এটা কিন্তু এক্সপেক্টেড রিটার্ন হবে না। আমি একটা আশা করলে সেটা এক্সপেক্টেড রিটার্ন হবে না। তাহলে কিভাবে হবে? এক্সপেক্টেড টু বি রিয়েলাইজড, এই কথার মানে হচ্ছে যে আমরা রিয়েলিটি দেখব। রিয়েলিটি কি? যে এই সেক্টরে ইনভেস্ট করলে অবস্থা কি হতে পারে, তার মানে প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ড কি বলে। আচ্ছা, প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ড বলে মনে করেন যে 10%, 12% এরকম পাওয়া যায়। তাহলে এবারে আমি চিন্তা করব যে আমি তো এখানে ইনভেস্ট করব, তাহলে আমি কত আশা করতে পারি? তো আশা তো আর এমনিতে করতে পারি না, আমার এবারে দেখতে হবে যে হোয়াট অ্যাবাউট দ্য মার্কেট কন্ডিশন। মার্কেট কন্ডিশন যদি খুব ভালো হয়, খুব ভালো অবস্থায় সবকিছু থাকে, সেক্ষেত্রে আমি বলতে পারি যে সবকিছু ভালো অবস্থায় আছে, তাহলে 15% এখান থেকে আসতে পারে। কিন্তু মার্কেট যে ভালো হবে আই এম নট শিওর। এই কারণে এটিও আমার কনসিডারেশনে রাখতে হবে। মার্কেট যদি খারাপ হয় তাহলে আমি পাবো হয়তো কত, 10%। আচ্ছা, মার্কেট অ্যাভারেজ যদি থাকে, খুব খারাপ না আবার ভালো না, সেক্ষেত্রে আমি হয়তো এক্সপেক্ট করলাম সেক্ষেত্রে পাবো 12%। তাহলে আমি তিনটা কন্ডিশন অ্যাসেস করব। একটা কি, যে আমি এখানে ইনভেস্ট করে যদি মার্কেট খারাপ থাকে তাহলে আমি 10-10%-এর নিচে পাবো না, এটি একটা অ্যাজাম্পশন। খুব ভালো যদি থাকে তাহলে ম্যাক্সিমাম 15% পাবো, এটি একটি অ্যাজাম্পশন। আচ্ছা, যদি মাঝামাঝি থাকে বা অ্যাভারেজ থাকে মার্কেট, সেক্ষেত্রে আর কত পাবো, ধরলাম 12%। তাহলে 10, 12 and 15, এই তিনটা অ্যাসেসমেন্ট, তিনটা অ্যাজাম্পশন, এটাকে আমরা অ্যাভারেজ করব। অ্যাভারেজ করে যে রেটটি পাবো সেটি হলো এক্সপেক্টেড রেট অফ রিটার্ন। এই কারণে এই ডেফিনেশনের লাস্ট পোর্শনে বলা আছে, দেখেন, দ্য মিন ভ্যালু অফ দ্য প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন অফ পসিবল রিটার্ন। মিন মানে হলো অ্যাভারেজ। তো মিন ভ্যালু মানে এই যে তিনটা বললাম, খারাপ হলে 10, অ্যাভারেজ হলে 12, খুব ভালো হলে 15। তাহলে এবার অ্যাভারেজ কত হয় বলেন? কত হয়? 10 প্লাস 12 প্লাস 15, তাহলে কত হলো? 37। 37 ডিভাইডেড বাই 3 কত হয়? 10, 12 and 13. 3 10 30, 12, তাহলে 12 10 point পয়েন্ট। 11.66. আচ্ছা, No, তাহলে 67. 11.66 হলো আমাদের এক্সপেক্টেড রেট অফ রিটার্ন। বুঝছেন? Yes, sir. তাহলে আমরা যে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন বললাম, এক্সপেক্টেড মানে তো হোয়াট উই আর এক্সপেক্টিং, যা আমরা আশা করি সেটা। এটা কিন্তু একটা মানে হুইমজিক্যালি মাথায় আসলো আর বলে দিলাম, বিষয়টি এরকম না। এক্সপেক্টেড রেট অফ রিটার্ন মানে হলো অ্যাভারেজ, যা হতে পারে তার অ্যাভারেজ। এখন হতে কি পারে, খারাপ হতে পারে, ভালো হতে পারে, মাঝামাঝি হতে পারে, সেইগুলির অ্যাভারেজ করে যে রেটটি আমরা এস্টিমেট করি সেটি হলো এক্সপেক্টেড রেট অফ রিটার্ন। সবাই বুঝছেন? জি Yes, জি sir. স্যার। আচ্ছা, এখন আসেন এই যে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন, এখান থেকে কত বললেন? 11.66। এখন এটা তো এক্সপেক্টেড, এখান থেকে ভ্যারি করতে পারে, সেটা আমরা কখন বুঝবো ভ্যারি করলো কি করলো না? ওটা তো প্র্যাকটিক্যালি যখন হবে তখন। এখন পর্যন্ত তো আমরা এক্সপেকটেশনের মধ্যে আছি, বেশি হতে পারে, কম হতে পারে, মাঝামাঝি হতে পারে, এগুলি সবই তো এক্সপেকটেশন। কিন্তু সময় যাওয়ার পরে, 1 বছর পরে
যখন ক্যালকুলেট করব তখন না পাবো যে আমরা এবার কত পেলাম, সেটি হলো রিয়েলাইজড রিটার্ন। ওটি হলো রিয়েলাইজড রিটার্ন বা অ্যাকচুয়াল রিটার্ন। বুঝছেন? অ্যাকচুয়াল রিটার্ন কি? হোয়াট ইজ রিয়েলাইজড প্র্যাকটিক্যালি, মানে ওই সময় যেতে হবে, সময় যাওয়ার পরে এখন তো এক্সপেকটেশনের মধ্যে আছি, এরপরে ইনভেস্ট করব, এরপরে 1 বছর পরে হিসাব নিকাশ করব, তখন দেখবো যে আসলে কি হয়েছে, এই রেটটা কত। সেই রেটটা হয়তো ওই সময় গিয়ে আমরা পেলাম কত, 12% ফর এক্সাম্পল। তখন আমরা তাহলে বলতে পারবো যে আচ্ছা আমরা তো এক্সপেক্ট করেছিলাম 11.66 আর আমরা পেয়ে গেলাম কত, 12। তার মানে এক্সপেকটেশন থেকে বেশি পেয়েছি, পজিটিভ ডেভিয়েশন। ওই সময় যদি দেখা যায় আমরা পেয়েছি 11.5%, তাহলে তখন আমরা বলবো যে আচ্ছা আমরা এক্সপেক্ট করেছিলাম 11.66 আর এখন পেলাম কত, 11.5। তাহলে তো আমাদের লস হয়েছে, মানে রিস্ক 0.16 কম হয়েছে। তো এগুলিকে তখন বলা হচ্ছে রিস্ক। এবারে যদি দেখি যে এক্সপেক্টেড রিটার্ন, এতক্ষণ যা বললাম এটা কিভাবে ক্যালকুলেট করে, কিভাবে বের করে, তো সেটা আপনি যখন প্র্যাকটিক্যালি চিন্তা করবেন, এখানে ইনভেস্ট করব, ইনভেস্ট করলে কত রিটার্ন হবে সেটা আমরা কিভাবে বুঝবো, তখন আমরা এরকমের 3টা সিচুয়েশন চিন্তা করতে হবে, যে খুব খারাপ হলে কি, খুব ভালো হলে কি, মাঝামাঝি বা অ্যাভারেজ হলে কি। 3টা সিচুয়েশন চিন্তা করতে হবে। আর এই 3টা সিচুয়েশন হওয়ার কোনটার চান্স কতটুকু সেটি আবার এস্টিমেট করতে হবে, তারপরে গিয়ে আমরা এটা ক্যালকুলেট করতে পারবো। তার মানে 2টি বিষয়, একটা হলো 3টা সিচুয়েশন। এখানে আপনি বলতে পারেন সিচুয়েশন 3টে কেন, 4টা না কেন, 5টা না কেন? 3টা এজন্য যে হলে কি হবে, খারাপ হবে, না হলে কি হবে, ভালো হবে, সেটি না হলে কি হবে, এর মধ্যে কিছু একটা হবে। এই কারণে আমরা 3টা সিচুয়েশন চিন্তা করছি। তো এখন এই 3টা সিচুয়েশন চিন্তা করলাম, 3টা সিচুয়েশন কোনটা হওয়ার চান্স কতটুকু সেটি আবার এস্টিমেট করতে হবে। সেটি এস্টিমেট করতে হবে কিভাবে, এর কোনো ফর্মুলা নেই, এটা হলো অবজারভেশন, ফোরসাইটনেস, রিয়েলিটি, অবজারভেশন, এগুলির উপরে বেস করে আমাদের অ্যাসাইন করতে হবে। আগামী 1 বছরে আমাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশন বা মার্কেট কন্ডিশন খুব ভালো হয়ে যাবে, এই কথা যদি এখন আমি বলি, আপনি হয়তো বলবেন যে খুব ভালো হয়ে যাবে এটা মনে হয় না। কেউ হয়তো বলবেন না 50% ভালো হতে পারে, কেউ বলবেন না ভালো হওয়ার চান্স 20%, কেউ বলবেন না আমি শিওর 100% ভালো হয়ে যাবে। এখন এগুলি আপনি যে বলবেন, এগুলি বলার পিছনে আপনার যুক্তি আছে, স্টাডি আছে, অবজারভেশন আছে, অ্যাসেসমেন্ট আছে, অনেক কিছুর ভিত্তিতে আপনি বলবেন। এরকম খারাপ হতে পারে, ভালো হতে পারে, আবার এগুলি ভালো খারাপ না হলে মাঝামাঝি যেমনি আছে তেমনি থাকতে পারে। সেটি আপনাকে অ্যাসাইন করতে হবে যে কোনটার প্রবাবিলিটি, কোনটার চান্স কতটুকু। তাহলে এই অবস্থার প্রবাবিলিটি এটা অ্যাসাইন করতে হবে, তারপরে এস্টিমেট করতে হবে খারাপ হলে কত পার্সেন্ট, ভালো হলে কত পার্সেন্ট, এভারেজ কত পার্সেন্ট। এই 2টা বিষয় আমরা যখন অ্যাসাইন করব, তারপরে আমরা বের করতে পারবো হোয়াট ইজ দ্য এক্সপেক্টেড রেট অফ রিটার্ন। এরপর এখন আমরা তাহলে প্র্যাকটিক্যালি একটি এক্সাম্পল দেখি যেগুলি বললাম।
এখানে দুইটা শেয়ারের কথা বলা আছে, ইনভেস্টমেন্ট ইনটু শেয়ার। কি কি? এই যে একটি হলো মার্টিন প্রোডাক্ট, আর একটি হলো দুইটি। যে একটা টেবিল আছে, তো টেবিলের মধ্যে এটা কত নাম্বার পেজে বের করেন, যাদের সামনে বই আছে। 312। একটা টেবিলের মধ্যে রেড গুলি দেওয়া আছে। এই যে এই টেবিলটার কথা বলছি, টেবিল 8.1। টেবিল 8.1 এখানে এতক্ষণ যা যা বললাম সেটাই একেবারে বাস্তবে আমরা এখানে দেখতে পাচ্ছি। যে স্টেট অফ দ্য ইকোনমি, মানে ইকোনমির অবস্থা তিন ধরনের, বুম, নরমাল, রিসেশন। বুম বলতে ভালো, নরমাল তো বুঝি না, এভারেজ, রিসেশন মানে খারাপ। আচ্ছা, প্রবাবিলিটি অফ দিস স্টেট অকারিং, তার মানে বুম হতে পারে এর অবস্থা, নরমাল থাকতে পারে এর অবস্থা, রিসেশন এর অবস্থা। আচ্ছা, এরপরে দুইটা মার্টিন প্রোডাক্ট, এটা স্টকের নাম, শেয়ারের নাম, ইউএস ইলেকট্রিক আরেকটি শেয়ারের নাম। এখন আমরা মার্টিন প্রোডাক্টে ইনভেস্ট করব নাকি ইউএস ইলেকট্রিকে ইনভেস্ট করব, সেই ডিসিশন নেওয়ার জন্য আমরা হয়তো রিস্ক কোনটাতে কত, রিটার্ন কোনটাতে কত, সেটি বের করব। তাহলে প্রথমে আমরা যেহেতু এক্সপেক্টেড রিটার্ন নিয়ে কথা বলছি, এক্সপেক্টেড রিটার্ন বের করব। তো এক্সপেক্টেড রিটার্ন বের করার জন্য আমরা আগেই বলেছি তিন ধরনের অবস্থা, এবং এই তিন ধরনের অবস্থার কোনটার চান্স কতটুকু সেটি আমরা অ্যাসাইন করলাম। তার মানে খুব ভালো হবে বুম, এটির চান্স কতটুকু বললাম, 0.2 মানে 20%। তারপরে নরমাল থাকবে, এটা ধরলাম 0.5 মানে 50%। রিসেশন মানে খারাপ হবে, এটি ধরলাম কত, 30%। আচ্ছা, এখন বুম অবস্থা মানে খুব ভালো অবস্থা হলে তো রিটার্ন ভালো হবে, কত পার্সেন্ট পাবো আমরা, 110, 110%। আর নরমাল অবস্থা থাকলে রিটার্ন পাবো 22%। আর খারাপ অবস্থা থাকলে তো রিটার্ন পাবো কি, লস হবে, যে -60%। ওকে, তাহলে জি স্যার। এবারে আমরা এরকম আরেকটি শেয়ার ইউএস ইলেকট্রিক অ্যাসাইন করা আছে। এখন আমরা মার্টিন প্রোডাক্টের রিটার্ন, এক্সপেক্টেড রিটার্ন বের করব। তাহলে এখানে তো এগুলি নাম্বারগুলি আমরা অ্যাসাইন করলাম, এখন বের করব কিভাবে সেটা দেখি। তাহলে এই ফর্মুলাটি আমাদের মনে রাখতে হবে, এক্সপেক্টেড রেট অফ রিটার্ন ইকুয়াল টু আর বার ইকুয়াল টু পিআর অন আর অন, পিআর টু আর টু, পিআর এন আর এন। এক কথায় সামেশন অফ পিআর আই আর আই, এটা হলো ফর্মুলা। পিআর বলতে প্রবাবিলিটি, ওই যে আমরা 0.2, 0.5, 0.3 বললাম, এগুলি এখন কোন সিচুয়েশন কেমন থাকতে পারে, এটা হলো প্রবাবিলিটি, এটা হলো পিআর। আর 110%, তারপরে এই যে পার্সেন্টেজ গুলি বললাম, এগুলি হলো আর মানে রিটার্ন। তো এখন এই ফর্মুলায় যদি আমরা বসাই, তাহলে আমরা এখান থেকে এক্সপেক্টেড রিটার্ন বের করতে পারবো। তাহলে এবার আমরা এটা বের করি, একটা বের করলেই আপনারা বুঝবেন। তো এক্সপেক্টেড রিটার্ন, এটাকে আমরা আর বার আছে এর উপরে একটা বার দিবেন, ইকুয়াল টু কি হবে, পিআর অন ইন্টু আর অন প্লাস পিআর টু ইন্টু আর টু। এই টু গুলি নিচের দিকে লিখবেন, আমি তো এখানে টাইপ করছি, পিআর থ্রি ইন্টু আর থ্রি, এই যে থ্রিটা আর এর নিচের দিকে লিখবেন, পিআর এর নিচের দিকে, এরকম। এখানে তিনটা সিচুয়েশন, এ কারণে তিনটা ফ্যাক্টর লিখলাম।
এবারে আমরা ভ্যালুগুলি পুট করি। পি আর অন প্রবাবিলিটি 1 মানে বুমে কত ছিল? 0.2 ছিল না? মনে আছে? আর পার্সেন্টেজ রিটার্ন কত ছিল? 110%। তারপরে তারপরে কত ছিল বলেন? প্রবাবিলিটি কত ছিল? কেউ একজন বলেন। 0.5। 0.5 আর ওখানে রিটার্ন কত ছিল? রিটার্ন 22 তারপরে প্রবাবিলিটি ছিল 0.3, জি স্যার রিটার্ন ছিল -60 -60%। এখন এটা বের করেন ক্যালকুলেটর দিয়ে, বের করেন তাইলে আমরা পেয়ে যাব। সবার কাছে ক্যালকুলেটর আছে? ক্যালকুলেটর আছে কি? স্যার হুম? সবাই ক্যালকুলেট করে বলেন রেটটা কত আসে? ব্র্যাকেটে যে -16 আছে জি, এটাকে কি করবো স্যার? এটা ব্র্যাকেট দিলাম এই যে 6 মাইনাস এই কারণে। এইটা না কত আসে বলেন, বের করে বলেন। কত আসে? কেউ ক্যালকুলেট করছেন না? -06 তো এটা ই থাকবে এই যে এটাই সামনের এইটা মাইনাস হয়ে যাবে এই প্লাসটা। মানে প্রথম 15 দুইটা প্লাস করবেন, পরেরটা মাইনাস করবেন। 15 স্যার কত আসলো? 15 তাহলে 15%। ঠিক আছে তো? জি স্যার হুম, হ্যাঁ ঠিক আছে স্যার আচ্ছা। তাহলে 15% কি? এটাকে কি বলে? এক্সপেক্টেড রিটার্ন এক্সপেক্টেড রিটার্ন। তাহলে এক্সপেক্টেড রিটার্ন কিভাবে বের করে সেটা আমরা এখানে বের করা শিখলাম। পরে আরেকটা আছে ওই যে ইউএস ইলেকট্রিক আর মার্টিন প্রোডাক্ট, দুইটা শেয়ার তো। তো পরেরটাও আবার একই নিয়মে আপনি বের করে নেবেন, যে পি আর ওয়ান আর ওয়ান গুলি চেঞ্জ করে নেবেন, আর প্রবাবিলিটি তো সেম। আর গুলি চেঞ্জ করে নিলে আপনি বাকি যেটা আছে ওটিও বের করতে পারবেন। এভাবে আমরা এক্সপেক্টেড রিটার্ন বের করি। এখন এই 15% হলো এক্সপেক্টেড রিটার্ন, তার মানে এখানে ইনভেস্ট করে আমরা এটা এক্সপেক্ট করি। এই এক্সপেকটেশনটা কিন্তু মানে মনে হয়েছে তাই না, এটা ক্যালকুলেট করে জাস্টিফাই করে তারপরেই আমরা এক্সপেক্ট করি। আর প্র্যাকটিক্যালি যেটা আমরা পাবো সেটা তো 1 বছর পরে, ইনভেস্টমেন্ট যখন 1 বছর হয়ে যাবে তখন যেটা পাবো সেটি এই 15%-এর চেয়ে বেশিও হতে পারে, কমও হতে পারে, বিকজ দেয়ার ইজ রিস্ক। আর সমান সমানও হতে পারে কখনো। সমান সমান হলে তো ফাইন, দেয়ার ইজ নো রিস্ক, তখন আমরা বলবো যা চেয়েছি তাই পেয়েছি। আর কম হলে তো রিস্ক, বেশি হলেও রিস্ক, সেটা পজিটিভ রিস্ক। চেয়েছি 15 হতে পারে 16, চেয়েছি 15 হতে পারে 14,
তার মানে it can be anything because the future is uncertain, so there is risk. তাহলে আমরা expected return বুঝলাম এবং risk বুঝলাম। না বুঝলে বলেন, প্রশ্ন বা কমেন্ট থাকলে বলেন। বইয়ের এক্সারসাইজ দেখেন এই চ্যাপ্টারের। প্রবলেম 8.1 8.2 এই দুইটা নিজেরা বের করবেন বাসায়। দেখতে পেয়েছেন? কত নম্বর পেজ স্যার? পেজ হলো 344 না 345 345 পেজে প্রবলেমস 8.1 8.2 এই দুইটি করবেন সবাই। আর আগামী ক্লাসে একটি ক্লাস টেস্ট নিব। এর আগে কি ক্লাস টেস্ট নিয়েছিলাম? না স্যার। আচ্ছা, তাহলে আগামী ক্লাসে একটি ক্লাস টেস্ট নিব এই চ্যাপ্টারের উপর। এই রিস্ক রিটার্ন এগুলি নিয়ে হয়তো দু একটা থিওরি দিব। আর এই যে ক্যালকুলেট করা বের করা একটা করলাম, আর এখানে 8.1 8.2 এই দুইটা বের করতে বললাম। এগুলি হয়তো একটা করতে দিব। টোটাল 10 মার্কস। সবাই ভিডিও অন করে খাতায় করবেন, করে এটা আবার আমার এখানে মেসেঞ্জারে পাঠিয়ে দিবেন। স্যার আপনি যে স্যার অঙ্কটা দিলেন স্যার, অঙ্কটা করলাম স্যার, আমার 0.15% আসলো, 15% আসলো স্যার। আপনি 15% কেন রেখেছেন স্যার? বুঝলেন স্যার? জি, শুনতে পাইনি, আবার বলেন। স্যার আমি ওই যে আপনি যে ম্যাথ অঙ্কটা দিলেন স্যার, এই অঙ্কটা আমি করলাম যেভাবে হুবহু করলাম, আমার অ্যান্সার হলো 0.15%। 0.15 মানে 15%। 100 দিয়ে গুণ করেন তাহলে 15% হয়ে যাবে। পার্সেন্টেজ করার জন্য 100 দিয়ে মাল্টিপ্লাই করবেন। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ স্যার। পার্সেন্টে বের করতে হবে। জি জি, 0.15 আর 15% একই কথা। একটা হলো ডেসিমাল ফরম্যাটে আর একটা হলো পার্সেন্টেজ ফরম্যাটে। বুঝছেন? ইয়েস স্যার। ওকে ফাইন, তাহলে আমরা 8.1 8.2 এই দুইটা প্র্যাকটিস করব। আর যেটি আমরা আজকে করলাম ওর সাথে আরেকটি ছিল, আরেকটি শেয়ার, ওইটা প্র্যাকটিস করবেন। আর যে থিওরিগুলি আমরা পড়লাম, রিস্ক কাকে বলে, রিটার্ন কাকে বলে, টাইপস অফ রিস্ক, তো এইগুলি ভালো করে দেখবেন। এরপরে আমরা একটি ক্লাস টেস্ট নিব আগামী ক্লাসে ইনশাআল্লাহ। আগামী ক্লাস আগামী সপ্তাহে তো মেবি বন্ধ, তো পরে আগামী ক্লাস যেদিন হয় সেদিন। স্যার আমাদের কি রেজাল্ট দিয়ে দিচ্ছেন? রেজাল্ট তো পরীক্ষা তো ভালো হয়নি। রেজাল্ট তো শুরুতেই বলে দিয়েছি। আমার তো জানতে পারবো স্যার কত এর পেয়েছি? উপরে কি পরীক্ষা হবে স্যার? ক্লাস টেস্ট তো পরীক্ষা, আপনি যে লিখিত পরীক্ষা পুরো টেস্টে ক্লাস ছিল। ওকে স্যার। স্যার 4601 কত পেয়েছি স্যার? নাম বলেন। আব্দুর রহিম শিকদার 24। আব্দুর রহিম শিকদার 24। থ্যাংক ইউ স্যার। জি ইনশাআল্লাহ। তো স্যার সবাই আগামী ক্লাস তো নাই, পরে স্যার। জি আগামী শুক্রবার তো ক্লাস বন্ধ, পরে শুক্রবার। হ্যাঁ হ্যাঁ, আগামী ক্লাস যেদিন হয় সেদিন পরে ক্লাস। থ্যাংক ইউ স্যার। তো সবাই প্রিপারেশন নিয়ে রাখবেন ইনশাআল্লাহ। বেস্ট অফ লাক। ওই দিন সবাই ভিডিও অন করে খাতায় লিখিত পরীক্ষা দিবেন, মানে সামনে ক্যামেরা থাকবে, নিজে লিখবেন যাতে দেখতে পাই, এরকম নিচের দিকে ধরবেন যাতে এরকম লিখলে আমরা দেখতে পাই। ওকে জি স্যার। ইনশাআল্লাহ, বেস্ট অফ লাক। আর সাথে সাথে লেখা হয়ে গেলে আবার সেন্ড করে দিবেন। জি স্যার। ওকে স্যার, আসসালামু আলাইকুম। ওকে, আসসালামু আলাইকুম, বেস্ট অফ লাক।